আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি সেকেন্ড পেপার স্থিতিবিদ্যার চ্যাপ্টার 8.2 এর 7 নাম্বার ম্যাথ থেকে দেখব। এর আগের ভিডিওগুলোতে আমি এই চ্যাপ্টারের অন্যান্য ম্যাথগুলো করিয়েছিলাম, 1 থেকে 6 পর্যন্ত কিছু কিছু ম্যাথ করিয়েছিলাম। তো আমার আগের ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা ওগুলা দেখে দেন এই ভিডিওটা দেখতে পারো। আমি শুরু করি তাহলে। 7.2 দেখো, এল দৈর্ঘ্যের একটি সুতার দুই প্রান্ত একই আনুভূমিক রেখায়। এল দৈর্ঘ্যের একটা সুতার দুই প্রান্ত একই আনুভূমিক রেখায় এ দূরত্বে অবস্থিত। এটা হচ্ছে এই আনুভূমিক রেখায় এ দূরত্ব, এল গ্রেটার দেন এ। তো এল যেহেতু গ্রেটার দেন এ, তাহলে অবশ্যই বলা যায় যে এল গ্রেটার দেন এ। সুতাটা অবশ্যই এই অনুভূমিক রেখা থেকে বড় হবে, যেহেতু আমি কিছু একটা ঝুলাই দিব বা বাঁধবো। সো এল গ্রেটার দেন এ অবস্থিত, এ ও বি বিন্দুতে বাঁধা আছে। ডাব্লিউ ওজনের একটি মসৃণ আংটা সুতার উপর দিয়ে অবাধে চলতে পারে। এখানে যদি আমি এই সুতাটা যদি এখানে ধরি, তাহলে এই সুতার উপর দিয়ে অবাধে চলতে পারে ডাব্লিউ ওজনের একটা মসৃণ আংটা। এই সুতার উপর দিয়ে অবাধে চলতে পারে, তার মানে আমার আগের ভিডিওগুলো অনুযায়ী, আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছিলাম, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো আমি তখন দেখিয়েছিলাম যে কোনো আংটা বা কোনো বস্তু যদি কোনো তার বা সুতার উপর দিয়ে অবাধে চলতে পারে, এই কথাটার অর্থ হচ্ছে যে তার বা বস্তুটা, তারের উপর বস্তুটা যেই বিন্দুতে থাকবে সেই বিন্দু থেকে দুই পাশে আমার যে সুতার টান, এই দুই পাশে যে সুতার টান সেটা অবশ্যই সমান হবে। আমি আরেকটু উদাহরণ দিয়ে দেখাই। দড়ি নিয়ে আসলাম একটা, দেখো এই দড়িটা, এটা এ বিন্দু, এটা হচ্ছে আমাদের বি বিন্দু। তাহলে এই আনুভূমিক রেখার মধ্যে এল দৈর্ঘ্যের একটা সুতা বাঁধা আছে। এখন ডাব্লিউ ওজন, এটা যদি হয় ডাব্লিউ ওজনের সেই বস্তুটা, তো ডাব্লিউ ওজনের এই বস্তুটা আমরা যদি বলি যে এই ডাব্লিউ ওজনের একটি মসৃণ আংটা সুতার উপর দিয়ে অবাধে চলতে পারে, তাহলে এটা যদি হয় আমার আংটাটা, এটা সুতার উপর দিয়ে অবাধে চলতে পারে, সুতাটার উপর দিয়ে অবাধে চলতে পারে। এই কথাটার অর্থ হচ্ছে মানে এটা ফ্রিলি মুভ করতে পারে, তার মানে এটা অবশ্যই মাঝ বরাবর এসে থাকবে। এটা কিন্তু এই পাশেও থাকবে না, এই পাশেও থাকবে না। তো অবাধে গড়িয়ে চলতে পারে বা ফ্রিলি মুভ করতে পারে, এই কথার অর্থ হচ্ছে এটা মাঝ বরাবর এসে থাকবে। তাহলে মাঝ বরাবর এসে যখন থাকবে, তখন আমার সুতার এই পাশের টান, এই বরাবর যে সুতার টান এবং এই বরাবর যে সুতার টান বা রশির টান, সেটা অবশ্যই সমান হবে। সো আগের ভিডিওগুলোতে এটা দেখিয়েছিলাম যে সুতার টান বা রশির টান অবশ্যই সমান হবে। কিন্তু এই অঙ্কে কি বলছে এরপরে দেখো, যে পি মানের একটি আনুভূমিক বল আংটাটিকে টেনে বি বিন্দুর খাড়া নিচে স্থির রাখে। এটা আমাদের এ বিন্দু, এটা আমাদের বি বিন্দু, এই ডান সাইডেরটা। তো আমাকে বলছে পি মানের একটি আনুভূমিক বল। তাহলে আমার এই বস্তুটা এখানে দেখো, এই বস্তুটা এখানে অবাধে গড়িয়ে চলতে পারে, তো এটা তো অবশ্যই মাঝ বরাবর এসে থাকবে। এখন আমি যদি পি মানের একটা আনুভূমিক বল প্রয়োগ করি, এই তারের টান এখানে একটা তার, এখানে তারের টান টি, এখানে তারের টান টি, এই দুটো অবশ্যই থাকবে। এমতো অবস্থায় আমি যদি একটা পি মানের আনুভূমিক বল এই পাশে, অবশ্যই এই পাশে আনুভূমিক, যেহেতু আনুভূমিক একটা বল যদি প্রয়োগ করি, পি মানের একটা আনুভূমিক বল এই পাশে প্রয়োগ করে বলছে যে পি মানের একটি আনুভূমিক বল আংটাটিকে টেনে বি বিন্দুর খাড়া নিচে স্থির রাখে। তাহলে আমাদের বি বিন্দু যদি এইটা হয়, তাহলে এই বস্তুটাকে এই পি মানের একটা আনুভূমিক বল এদিকে হালকা করে টেনে স্থির রাখলো। বস্তুটা ছিল এইখানে, যখন তার দুই পাশে তারের টান সমান ছিল। এখন এই পি মানের জাস্ট একটা বল এই বস্তুটাকে বা আংটাটাকে টেনে বি বিন্দুর খাড়া নিচে স্থির রাখে। এটা হচ্ছে যদি আমাদের বি বিন্দু হয়, এই বি বিন্দুর খাড়া নিচে স্থির রাখলো। পি মানের বলটা কিন্তু এই দিকে, এই আনুভূমিক বরাবর। তো এই অবস্থায় আমার এই সুতার টান এই পাশে আর এই পাশে কিন্তু কোনো ইফেক্ট পড়বে না। আমার বস্তুটা অবাধে গড়িয়ে চলতে পারে, এমন অবস্থায় বস্তুটা ছিল মাঝখানে। তো এটাকে আমি পি মানের আনুভূমিক বলের সাহায্যে, এই বরাবর একটা আনুভূমিক বলের সাহায্যে বি বিন্দুর ঠিক খাড়া নিচে রাখলাম। তো এই অবস্থায় বস্তুটার উপর 3টা বল কাজ করবে। দেখো, একটা হচ্ছে এই টি সুতার টান, এটাও টি সুতার টান। এই দুটা টান যে সমান ছিল আগে মাঝখানে থাকা অবস্থায়, সেই টান দুটা এখনও সমানই থাকবে। এখনও এই সুতার টান এদিকে আর এদিকে সমানই থাকবে, কারণ আমি এই দিকে কিন্তু কোনো ইফেক্ট ফেলি নাই। অ্যান্ড মূল কথা হচ্ছে, আমি আগের ভিডিওগুলোতে এই কথাটা বলছিলাম যে যদি বলি যে বস্তুটা সংযুক্ত করা আছে বা বেঁধে দেওয়া আছে, যদি বস্তুটাকে বলি যে সংযুক্ত করা আছে বা বেঁধে দেওয়া আছে কোনো একটা বিন্দুতে, তাহলে এই পয়েন্টে যদি বস্তুটা আমি সংযুক্ত করে দিতাম বা বেঁধে দিতাম, তাহলে সুতার টান কিন্তু পরিবর্তন হতো, কারণ তখন সুতার উপর একটা টান পড়তো।
সুতাটার সাথে বা রশিটার সাথে যদি আমি বেঁধে দিতাম বস্তুটাকে, তখন সুতার উপর একটা টান পড়তো, তখন আমার সুতার টান চেঞ্জ হইতো। কিন্তু এই অবস্থায় আমি কিন্তু এই বস্তুটাকে এটার সাথে বাঁধি নাই, এখানেও বাঁধি নাই, এবং এখানে যখন টান দিছি পি মানের আনুভূমিক বলের সাহায্যে, এখানেও বাঁধি নাই। সো এখানেও আমার এই পাশে আর এই পাশে সুতার টান কিন্তু আগের মতোই থাকবে। সো আগেও যেমন সুতার টান দুই পাশে সমান ছিল টি এবং টি, এখনও এটা টি, এই বরাবর পি আনুভূমিক বল কাজ করবে, আর ডাব্লিউ ওজন তো নিচ বরাবর অবশ্যই কাজ করবে। তাহলে দেখো চিত্রটা এরকম হয় কিনা। এল দৈর্ঘ্যের একটা সুতার দুই প্রান্ত, এটা হচ্ছে এল দৈর্ঘ্যের সুতা, যার দুই প্রান্ত একই আনুভূমিক রেখায় এ দূরত্বে অবস্থিত, এই আনুভূমিক রেখায় এ দূরত্বে অবস্থিত এ এবং বি বিন্দুতে বাধা আছে। তাহলে এখন দেখো পি মানের একটি আনুভূমিক বল, ডাব্লিউ ওজনের একটা মসৃণ আংটা সুতার উপর দিয়ে অবাধে চলতে পারে। তো এটা হচ্ছে আমার ডাব্লিউ ওজনের আংটাটা। তো এখন পি মানের আনুভূমিক বল যদি এই বরাবর কাজ করে, তাহলে দেখো পি মানের আনুভূমিক বল কাজ করে বস্তুটাকে এই বি বিন্দুর ঠিক খাড়া নিচে স্থির রাখতেছে। সো আমার পি কাজ করবে এদিকে, সুতার টান টি একটা এদিকে একটা এদিকে, এই দুটা টানই সমান হবে, আর ডাব্লিউ ওজনটা নিচে কাজ করতেছে। এবার দেখো এই একটা বল টি, এখানে একটা বল টি, এখানে ডাব্লিউ, এখানে পি, এই চারটা বল মিলে বস্তুটাকে এই বিন্দুতে স্থির রাখছে। তো আমাদের এই চ্যাপ্টারের যে সূত্রগুলা, এই চ্যাপ্টারের লামির সূত্র বলো বা বলের সাম্যাবস্থা ত্রিভুজ সূত্র বা ত্রিভুজ সূত্রের বিপরীত সূত্র, এই সবগুলা সূত্র হচ্ছে তিনটা বলের। সো সবগুলা সূত্রই আমাদের তিনটা বলে। ত্রিভুজ রিলেটেড সূত্র অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই ত্রিভুজের তিনটা বাহু, তো বাহুর সমান্তরালে বলগুলা নিতে গেলে আমার তিনটা বল লাগবে, কিন্তু এখানে বল আছে চারটা। সো এই চারটা বলকে যদি আমরা তিনটা বলে নিয়ে যেতে পারি, তাহলে ইজিলি আমরা এখানে একটা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে পারবো। সো ত্রিভুজ সূত্রের বিপরীত সূত্রটা অ্যাপ্লাই করব। সো এখন দেখো যেহেতু বস্তুটা সাম্যাবস্থায় আছে, সো এখানে সাম্যাবস্থায় আছে, তো এই বরাবর নিচে ডাব্লিউ ওজনটা কাজ করতেছে, আর টি বলটা ঠিক তার বিপরীত দিকে উপরে কাজ করতেছে, বি বিন্দুর বরাবর যে টি বলটা। তো এখন এই ডাব্লিউ নিচে টি উপরে, তো এই ডাব্লিউকে তো একা টি বলটা প্রশমিত করতে পারে নাই, এই পি বলটাও লাগছে, টি বলটাও লাগছে। সো এই ডাব্লিউ এর বিপরীত দিকে টি আছে, তো এখন এই ডাব্লিউটা অবশ্যই বেশি, তাহলে বেশি বড় বলটা নিচের দিকে আর ছোট বলটা আছে উপরের দিকে। সো আমরা ইজিলি লব্ধির সূত্র অনুযায়ী কি করতে পারি, লব্ধিটা ডাব্লিউ আর টি এর লব্ধি কাজ করবে অবশ্যই নিচের দিকে। সো ডাব্লিউ মাইনাস টি, এই ডাব্লিউ মাইনাস টি কাজ করবে নিচের দিকে, পি বলটা আনুভূমিক দিকে কাজ করবে, আর টি এই সুতার টানটা এ বরাবর আরেকটা সুতার টান কাজ করবে। তাহলে এখন আমার বল হয়ে গেল একটা, দুইটা অ্যান্ড তিনটা, এটা একটা আর এটা একটা, এই তিনটা বল। তো এখন এই তিনটা বলকে ত্রিভুজের তিনটা বাহুর সমান্তরালে নিতে পারলেই আমরা ইজিলি অনুপাতগুলো নিতে পারবো আর অঙ্কটা করে ফেলতে পারবো। তো ওই কথাগুলাই লিখলাম। মনে করি বস্তুটি সাম্যাবস্থায় বি বিন্দুর ঠিক খাড়া নিচে সি বিন্দুতে আছে, যেহেতু আংটাটি মসৃণ সেহেতু সুতার টান সর্বত্র সমান হবে। ধরি সি এ এবং সিবি অংশের সুতার টান টি এবং ডাব্লিউ বল দুটি পরস্পর বিপরীত দিকে কার্যরত, তাদের লব্ধির মান ডাব্লিউ মাইনাস টি, যা অবশ্যই বিসি বরাবর ক্রিয়া করে। এই ডাব্লিউ মাইনাস টি কিন্তু নিচ বরাবর ক্রিয়া করে, সিবি না, এটা বিসি বরাবর ক্রিয়া করবে। সো ডাব্লিউ মাইনাস টি বিসি বরাবর ক্রিয়া করে। এবার দেখো সি বিন্দুতে টি, পি এবং ডাব্লিউ মাইনাস টি বল তিনটি ক্রিয়া করে সাম্যাবস্থায় আছে, এবং তাদের ক্রিয়ারেখা যথাক্রমে এবিসি ত্রিভুজের সিএ, এবি এবং বিসি বাহুর সমান্তরাল। এই টি বলটা সিএ বরাবর কাজ করতেছে, আর এরপরে আছে পিটা আনুভূমিক বরাবর কাজ করতেছে, এবং এই পিটা কিন্তু এবি বরাবর, এই এবিসি ত্রিভুজের এবি বরাবর। এরপরে ডাব্লিউ মাইনাস টি, এই বলটা বিসি বরাবর। তো সাম্যাবস্থার ত্রিভুজ সূত্রের যে বিপরীত সূত্র সেটা অনুযায়ী সাম্যাবস্থা সৃষ্টিকারী সমবিন্দু সমতুল্য তিনটি বল, এদের ক্রিয়ারেখার সমান্তরাল যে কোনো ত্রিভুজের একই ক্রমে গৃহীত বাহুগুলার সমানুপাতিক হয়। এদের ক্রিয়ারেখার সমান্তরাল যে কোনো ত্রিভুজের একই ক্রমে গৃহীত বাহুগুলার সমানুপাতিক হয়। তো এই ক্রিয়ারেখার সমান্তরাল হইতে হবে এবং একই ক্রমে গৃহীত হইতে হবে। তাহলে এখন দেখো এই টি বলটা সিএ বরাবর কাজ করতেছে, আবার পি আনুভূমিক বলটা এটা এবি বরাবর, এবি এর উপর কাজ করতে হবে এমনটা না, এবি বরাবর এখানে পি কাজ করতেছে, এটাকে আমি এই এবি বাহুর সমান্তরালে চিন্তা করতে পারি। তাহলে এই সিএ বরাবর টি, এবি বরাবর পি বলটা, আর ডাব্লিউ মাইনাস টি এই বিসি বরাবর কাজ করতেছে। তাহলে এই যে সিএ, এবি, বিসি একই ক্রমে নিলাম, এবং এই ত্রিভুজের এবিসি ত্রিভুজের তিনটা বাহুর সমান্তরাল। তাহলে এখন এই প্রত্যেকটা বল এই বাহুগুলার সমানুপাতিক হবে। সো আমরা লিখতে পারি যে টি বাই সিএ ইকুয়াল পি বাই এবি ইকুয়াল ডাব্লিউ মাইনাস টি বাই বিসি। সো লিখে ফেললাম টি বাই সিএ ইকুয়াল পি বাই এবি ইকুয়াল ডাব্লিউ মাইনাস টি বাই বিসি। তো এখন টি আছে সিঙ্গেল, পিটাও সিঙ্গেল, কিন্তু এখানে আছে ডাব্লিউ মাইনাস টি। তো
তো কোনো চিন্তার কারণ নাই, এখানে ডাব্লিউ মাইনাস টি এর সাথে এই টিটা যোগ করে দিব। তো অনুপাতে উপরে নিচে যোগ বিয়োগ করা যায়, এটা তোমরা জানো 9-10 অঙ্ক। সো এই ডাব্লিউ মাইনাস টি এর সাথে এই টি আর এই বিসি এর সাথে এই সি এটা যোগ করব। আবার দেখো এই বিসি আর সিএ, বিসি প্লাস সিএ সমান কিন্তু এল, এটা লেখা হয় নাই। এই বিসি প্লাস সিএ সমান এল, সুতার যে দৈর্ঘ্য সেটা। সো এটা শুরুর দিকে লিখে নিবা যে বিসি প্লাস সিএ সমান এল। তাহলে দেখো এখন টি বাই সিএ ইকুয়াল পি বাই এ বি ইকুয়াল ডাব্লিউ মাইনাস টি প্লাস টি আর বিসি এর সাথে যোগ করতেছি সিএ, যেটার উপরের টার্মটা যোগ করব সেটারই নিচের টার্মটা এটার সাথে যোগ করব, লব লব হর হর। তাহলে দেখো এই সি এর সাথে বিসি যোগ করলাম, তাহলে আসলো এখানে ডাব্লিউ উপরে আর নিচে আসলো বিসি প্লাস সি এ সমান হচ্ছে সুতার দৈর্ঘ্য, তাহলে এল। আর এই এবি এর জায়গায় এবিটা হচ্ছে আনুভূমিক দূরত্ব, সো এখানে এ বসাই দিলাম পি বাই এ। সো অলরেডি দেখো এই পি ইকুয়াল এ এখানে নিয়ে গেলে পি ইকুয়াল এ ডাব্লিউ বাই এল একটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। সো পি ইকুয়াল এ ডাব্লিউ বাই এল এটা প্রমাণ হয়ে গেছে। এখন সুতার টান টিটা বের করতে হবে। একটু পজ করে এইটুক তুলে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, আমি এরপর বাকিটা মুছে আবার করব। সো পি ইকুয়াল এ ডাব্লিউ বাই এল, এখন টিটা বের করব। টি ইকুয়াল কি, টি এর সাথে কি আছে দেখি, টি এর সাথে আছে ডাব্লিউ। সো টি বাই সি এ ইকুয়াল ডাব্লিউ বাই এল এটা নেই, তাহলে আমরা লিখতে পারি যে টি ইকুয়াল ডাব্লিউ বাই এল ইন্টু সি এ। এই টি ইকুয়াল ডাব্লিউ বাই এল ইন্টু সি এ। তাহলে এখন এখানে কি কি টার্ম আছে, এখানে ডাব্লিউ আছে এল আছে বাট কোনো সি এ টার্ম নাই। সো এই সি এটা আমাদেরকে বের করতে হবে। সো এই ত্রিভুজ থেকে জাস্ট আমরা সি এটা বের করে নিব। সি এটা বের করা একদমই সহজ। দেখো এটা একটা ত্রিভুজ, তো এই ত্রিভুজে খাড়া যেহেতু নিচে সি বিন্দুটা, তার মানে এটা অবশ্যই 90 ডিগ্রি। তো এটা 90 ডিগ্রি হইলে এই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি সি এ স্কোয়ার ইকুয়াল সিবি স্কোয়ার প্লাস বিএ স্কোয়ার, অথবা সি এ স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। সো এটাই লিখি। সো সি এ স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখন এবি সমান কি, এবি সমান হচ্ছে এ স্কোয়ার। আর বিসিটা কি, এই বিসিটা আমাদের জানা নাই, কিন্তু একটু বুদ্ধি করব। এখানে পুরাটা হচ্ছে এল, এসি প্লাস সিবি, এই পুরাটা হচ্ছে এল, সো সুতার দৈর্ঘ্য। সো এখন এই এল থেকে যদি সি এটাকে বাদ দিই, এল মাইনাস সি এ করি, তাহলেই আমরা বিসিটা পাই। সো বিসিটাকে লিখবো এল মাইনাস সি এ হোল স্কোয়ার। সো এটা থেকে ইজিলি সি এটা এ আর এল যুক্ত টার্মে বের হয়ে আসবে। সো এটা থেকে ইজিলি আমরা সি এটা বের করতে পারবো, প্লাস এল স্কোয়ার মাইনাস টোয়াইস সি এ ইন্টু এল প্লাস সি এ স্কোয়ার। তাহলে দেখো দুই পাশে সি স্কোয়ার চলে গেল, থাকতেছে কি এই টু মাইনাস টু সি এ ইন্টু এলটাকে এই পাশে আনলাম, টু সি এ ইন্টু এল, তাহলে ইকুয়াল এ স্কোয়ার প্লাস এল স্কোয়ার। দেন শুধু সি এটা কি আসে, শুধু সি এটা আসতেছে এ স্কোয়ার প্লাস এল স্কোয়ার বাই টোয়াইস এল। সো সি এর মানটা বের হয়ে গেছে, এটা জাস্ট এখানে বসাই দিলেই দেখো ডাব্লিউ ইন্টু স্কোয়ার প্লাস এল স্কোয়ার, ডাব্লিউ ইন্টু স্কোয়ার প্লাস এল স্কোয়ার, আর নিচে এখানে এল আছে, এখানে টোয়াইস এল, সো ইজিলি 2l স্কোয়ার চলে আসবে। সো পি ইকুয়াল এ ডাব্লিউ বাই এল অ্যান্ড টি ইকুয়াল ডাব্লিউ ইন্টু স্কোয়ার প্লাস এল স্কোয়ার বাই 2l স্কোয়ার, দুইটা অ্যান্সারই চলে আসলো। এরপর দেখো 7-3, আনুভূমিকের সাথে আলফা কোণে আনত একটি মসৃণ সমতলের উপর একটি বস্তু উলম্বের সাথে গামা কোণে নত একটি রশি দ্বারা সুস্থিত আছে। তলের নতি বেটা গ্রেটার দেন আলফা হলে এবং গামা অপরিবর্তিত থাকলে রশির টান দ্বিগুণ হয়। প্রমাণ করো যে কট আলফা মাইনাস 2 কট বেটা ইকুয়াল কট গামা। তো অনেক বড় কথা, আগে চিত্রটা আঁকি তাহলে ইজিলি বুঝতে পারবা। এবার দেখো চিত্রটা, আনুভূমিকের সাথে আলফা কোণে আনত একটি মসৃণ সমতলের উপর, এই আনুভূমিকের সাথে আলফা কোণে আনত একটা মসৃণ সমতলের উপর একটি বস্তু, এখানে ধরলাম একটা বস্তু, উলম্বের সাথে গামা কোণে নত একটি রশি দ্বারা সুস্থিত আছে। এই উলম্ব, এই বরাবর উলম্ব, উলম্বের সাথে গামা কোণে নত একটি রশি দ্বারা সুস্থিত আছে। এখন এই রশিটার টান ধরলাম টি আর বস্তুটার ওজন ডাব্লিউ নিচের দিকে কাজ করে। তো যে কোনো বস্তু কোনো তলের উপর রাখলেই তলের একটা উলম্ব প্রতিক্রিয়া থাকে, যে কোনো তলের উপর বস্তু রাখলেই সেটা তলের একটা উলম্ব প্রতিক্রিয়া থাকে। তো এই তলের উপর বস্তুটা রাখলে এই তলের সাথে লম্ব বরাবর এই R1টা হচ্ছে তলের উলম্ব প্রতিক্রিয়া, R1টা হচ্ছে তলের উলম্ব প্রতিক্রিয়া। তো এখন দেখো তিনটা বল পাইলাম, একটা ডাব্লিউ, একটা টি, একটা R1। তো এই তিনটা বল মিলে এই বস্তুটা এখানে সাম্যাবস্থায় আছে। সো এখন এই বিন্দুতে এটাকে নাম দিলাম কিউ। তো এই বিন্দুতে আমরা লামির সূত্র অ্যাপ্লাই করতে পারবো।
তো লামি সূত্র অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে আমরা প্রতি দুইটা বলের মাঝখানের কোণটা জানি কিনা। তো এখন একটা জিনিস দেখো, এই অ্যাঙ্গেলটা আলফা হইলে তলের নতি যদি আলফা হয় তাহলে উলম্বের সাথে তলের যে প্রতিক্রিয়া তার একটা অ্যাঙ্গেল আছে, উলম্বের সাথে তলের প্রতিক্রিয়ার অ্যাঙ্গেলটাও সেই আলফাই হবে। আমার তলটা ছিল এইভাবে, হ্যাঁ, আমার প্রথমে আমি এই উলম্বটা যদি চিন্তা করি, এই কলমটা, তাহলে আমার তলটা ছিল এইভাবে। এখন এটাকে যদি এইভাবে ছিল, এখন এটাকে যদি আমি এই বরাবর নিই, খেয়াল করো, এইভাবে ছিল তলটা। এখন আমি যদি আলফা কোণ করি, এখান থেকে আলফা কোণ করি, তাহলে এই উলম্বের সাথে এই কলমটা দেখো, এখানে যখন আমি হাতটা রাখলাম কলমটা উলম্বের সাথে একদম প্যারালাল ছিল, কলমটা উলম্ব বরাবর ছিল। এখন আমি যখন আলফা কোণে বাঁকাবো আমার হাত যতটুকু বাঁকবে এই কলমটা উলম্বের সাথে ঠিক ততটুকু বেঁকে যাবে। আমার হাত যতটুকু বাঁকলো এই কলমটাও উলম্বের সাথে ঠিক ততটুকুই বেঁকে যাবে। তাহলে এই উলম্বের সাথে ঠিক ততটুকুই বেঁকে যাবে। তো এই কলমটা তো তলের উপর লম্ব, কলমটা বা তলের প্রতিক্রিয়া তো তলের উপর লম্ব, তো এটাও যেহেতু এই উলম্বের সাথে বেঁকে যাবে, উলম্বের সাথে যদি বেঁকে যায় তাহলে এটা তো এই বরাবর তলের উপর লম্ব আছেই। তাহলে এখন এই তলের প্রতিক্রিয়াটা এই উলম্বের সাথে আলফা কোণ করবে। আমি জানি না বুঝাইতে পারলাম কিনা। আমার যদি এই হাতটা থাকে, তলটা যদি এখানে নিচে থাকলো, তলের প্রতিক্রিয়া এই বরাবর, উলম্ব বরাবর। এখন আমি যদি এই তলটাকে আলফা কোণে বাঁকা করি, তাহলে দেখো উলম্বের সাথে এই কলমটাও বেঁকে যায়। তো আমার হাত যতটুকু উঠবে এই কলমটাও ঠিক ততটুকুই সরবে। তার মানে এটা আলফা কোণ হইলে এটাও আলফা কোণ হয়। এছাড়া জ্যামিতিকভাবেও প্রমাণ করা যায়, তোমরা ট্রাই করে দেখতে পারো। 90 মাইনাস আলফা, এটা যদি হয় আলফা, তাহলে এটা যদি হয় 90 ডিগ্রি, তাহলে এটা হবে 90 মাইনাস আলফা। ত্রিভুজের দেখো 3 কোণের সমষ্টি 180, তাহলে এটা 90 হলে এটা আলফা, এটা 90 মাইনাস আলফা। তারপরে দেখো এটা 90 মাইনাস আলফা, এইটুকু তো অবশ্যই 90 হইতে হবে যেহেতু তলের প্রতিক্রিয়া। এটা 90 মাইনাস আলফা, এটা 90, আর বাকিটা অবশ্যই আলফা হইতে হবে, কারণ এই তিনটার সমষ্টি 180 হইতে হবে। তো এটা তোমরা জ্যামিতিকভাবে নিজেরাই প্রমাণ করতে পারবা। আমি একদম ইজিলি বললাম যে তল যতটুকু উপরে উঠে এই উলম্বের সাথে তলের লম্বটাও ঠিক ততটুকু বাঁকবে। সো সিমিলারলি দ্বিতীয় চিত্রটা দেখো, দ্বিতীয় চিত্রে কি বলছে যে তলের নতিটা খালি চেঞ্জ হয়েছে। তলের নতি বেটা হইলে, মানে বেটা গ্রেটার দেন আলফা হলে, সো এখন দেখো আলফা পরিমাণ বাঁকাইছিলাম, এখন বেটা মানে তলটাকে আর একটু বেশি বাঁকাবো, তো বাঁকাইলে এটা হচ্ছে বেটা এখন। আর গামা অপরিবর্তিত থাকলে, তার মানে গামা যে কোণটা তলে উলম্বের সাথে যে রশির কোণটা সেটা আগের মতোই থাকবে, এবং রশির টান দ্বিগুণ হয়। রশির টান যেহেতু দ্বিগুণ হয় বলছে, সো এখন রশির টানটা হয়ে যাবে টোয়াইস টি। এই রশির যে টানটা সেটা হয়ে যাবে টোয়াইস টি। তাহলে রশির টান লিখবো আমরা এখানে টোয়াইস টি, আমি টি লিখে রাখছিলাম, সো এটা হবে টোয়াইস টি। তাহলে গামাটা আগের মতোই থাকলো, খালি আলফা থেকে বেটাটা বড় হয়েছে আর এটা হয়ে গেছে টোয়াইস টি। আর এখন তলের যে প্রতিক্রিয়া, তাহলে এই তলের লম্ব বরাবর প্রতিক্রিয়া হবে R2, আর বস্তু তো আগেরটাই আছে, W ওজনের বস্তু, W নিচ বরাবর কাজ করবে। তাহলে এখানেও আমার তিনটা বল, একটা W, একটা R2 অ্যান্ড একটা 2T। তাহলে এখানেও কিউ বিন্দুতে আমি লামি সূত্র অ্যাপ্লাই করতে পারবো। সো এখন আমরা কোনগুলা বের করব আর লামি সূত্র অ্যাপ্লাই করব। তো আমরা লিখে নিলাম, প্রথম ক্ষেত্রে তলের নতি আলফা এবং রশির টান টি, তলের প্রতিক্রিয়া R1। দ্বিতীয় ক্ষেত্রে তলের নতি বেটা এবং রশির টান 2T, তলের প্রতিক্রিয়া R2। তা প্রথমে আমরা কিউ বিন্দুতে লামি সূত্র প্রয়োগ করি। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে কিউ বিন্দুতে লামি সূত্র প্রয়োগ করে পাই, আমরা তিনটা বল নিলাম, টি, ডাব্লিউ অ্যান্ড R1। তো টি যখন নিতেছি, তোমরা জানো লামি সূত্র, আমি আগের ভিডিওগুলোতেও দেখাইছি, ওই ভিডিওগুলো দেখতে পারো। তো টি নিলে বাকি দুইটার মাঝখানের অ্যাঙ্গেল নিতে হবে। সো টি নিলে ডাব্লিউ আর আর এর মাঝখানের অ্যাঙ্গেল নিতে হবে। সো ডাব্লিউ আর আর এর মাঝখানের অ্যাঙ্গেল দেখো, সিম্পলি এইটুক যদি আলফা হয় তাহলে এইটুক হবে 180 মাইনাস আলফা। পুরাটা যদি 180 আসে, এই পুরাটা একটাই সরল রেখা, পুরাটা আছে 180, এইটুক আলফা হইলে এই মাঝখানের এই ডাব্লিউ আর আর এর অংশটুকু হবে হচ্ছে 180 মাইনাস আলফা। সো টি বাই সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা। এরপরে ডাব্লিউ নিলাম, ডাব্লিউ নিলে টি আর R1 এর মাঝখানের অ্যাঙ্গেল সিম্পলি আলফা প্লাস গামা। সো এখন লিখব সাইন আলফা প্লাস গামা। সো ডাব্লিউ বাই সাইন আলফা প্লাস গামা। এরপরে R1 নিলে দেখো, R1 নিলে ডাব্লিউ আর টি এর মাঝখানের অ্যাঙ্গেল। সো এই যে সরলরেখা, এই সরলরেখা বরাবর পুরাটার অ্যাঙ্গেল হচ্ছে 180, তাইলে এই ডাব্লিউ আর টি এর মাঝখানে অ্যাঙ্গেল হবে 180 মাইনাস গামা।
সো R1 বাই সাইন 180 ডিগ্রি মাইনাস গামা। এবার দেখো বলছে কট আলফা মাইনাস 2 কট বেটা ইকুয়াল কট গামা প্রমাণ করতে। তো কট আলফা মাইনাস 2 কট বেটা, আমরা বেটা এরটা এখনও অ্যাপ্লাই করি নাই, সো আলফা আর গামা থাকলেই আমাদের চলবে। সো আমরা শুধু টি আর ডাব্লিউ এই দুইটাকে রাখতেছি, আর ওয়ানটা আমাদের লাগতেছে না আপাতত। সো টি বাই সাইন আলফা ইকুয়াল ডাব্লিউ বাই সাইন আলফা প্লাস গামা। কেন আর ওয়ানটাকে বাদ দিলাম? কারণ হচ্ছে দেখো এখানেও ডাব্লিউ আছে, এখানেও ডাব্লিউ আছে, এখানেও টি আছে, পরেরটা সূত্রেও 2t আসবে, তো একই রকম প্রায় কাছাকাছি, কিন্তু R1 আর R2 কিন্তু ডিফারেন্ট। সো R1 R2 যেহেতু ডিফারেন্ট, সো এটা দিয়ে আমরা কোনো অনুপাত নিতে পারবো না বা ভাগ করতে পারবো না। সো আমরা এখানে এই দুটাকে রাখতেছি টি আর ডাব্লিউ। টি বাই সাইন আলফা কীভাবে লিখলাম? সাইন 180 মাইনাস আলফা। সো এখানে রেশিও চেঞ্জ হবে না, সাইনই থাকবে, আর সেকেন্ড কোয়াড্রেন্ট যেহেতু, সো পজিটিভ সাইন আলফা, দেন সাইন আলফা প্লাস গামা। সো এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা দ্বিতীয় ক্ষেত্রে লামের সূত্র অ্যাপ্লাই করব। এইটুক পজ করে তুলে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, আমি উপরেরটুকু মুছে দিব। দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে প্রথমে 2t নিলাম, তাহলে 2t নিলে ডাব্লিউ আর R2 এর মাঝখানের অ্যাঙ্গেল আগের মতোই পুরাটা 180, এটা থেকে বেটা বাদ দিলে 180 মাইনাস বেটা, তাহলে সাইন 180 ডিগ্রি মাইনাস বেটা। অ্যান্ড দেন ডাব্লিউ নিলে R2 আর এখানে হচ্ছে 2t, এই 2t R2 আর 2t এর মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে সাইন বেটা প্লাস গামা। দেন R2, শুধু R2, তাহলে ডাব্লিউ আর এই 2t এর মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে সাইন 180 মাইনাস গামা, তাহলে সাইন 180 ডিগ্রি মাইনাস গামা। সো এটা থেকেও নিচের মতো এখন আমরা সিম্পলিফাই করব, এখানে আসবে সাইন বেটা, এখানে আসবে সাইন বেটা প্লাস গামা, আর R2টাকে বাদ দিয়ে দিব, দেন ওইটাকে আরেকটা ইকুয়েশন দিব, ইকুয়েশন 2। তো এখন দুইটা ইকুয়েশন আসলো, একটা 1 একটা 2। তো এখন দুইটা ইকুয়েশনকে যদি ভাগ দেই তাহলে টি আর ডাব্লিউগুলা চলে যাবে। সো সাইন আলফা সাইন বেটা আর সাইন আলফা প্লাস গামা সাইন বেটা প্লাস গামা থাকবে। সো এখন ভাগ দিয়ে বাকি ক্যালকুলেশনটা করব। তো 2কে 1 দিয়ে ভাগ দিলাম, দেখো এই পাশে আমার সাইন বেটাটা নিচেই ছিল, এখানে সাইন আলফাটা উপরে উঠে আসছে, 2 টি কেটে গেছে আর ডাব্লিউ কেটে গেছে, আর ডান পাশে সাইন আলফা প্লাস গামাটা নিচ থেকে উপরে উঠে আসছে, আর এখানে সাইন বেটা প্লাস গামা থাকলো। এবার আমরা সূত্র ফেলার সুবিধার্থে কী করব? দেখো এই সাইন বেটা প্লাস গামাটাকে এখানে নিয়ে আসি আর সাইন আলফাটাকে এখানে নিয়ে আসি, তাহলে উপরে 2 এর জায়গায় থাকুক 2 সাইন বেটা প্লাস গামা বাই সাইন বেটা ইকুয়াল সাইন আলফা প্লাস গামা আগের জায়গায় আছে, এই সাইন আলফাটাকে এখানে নিয়ে আসলাম। তো এখন জাস্ট আমরা হচ্ছে সাইন এ প্লাস বি আর এখানেও সাইন এ প্লাস বি এর ফর্মুলা ফেলবো। তো সাইন এ প্লাস বি এর ফর্মুলা ফেললে এখানে এই 2টা তো থাকবেই, 2টা পুরাটার সাথে গুণ হবে। সো 2 সাইন বেটা কস গামা প্লাস আরেকটা 2 দিতে অনেকে ভুলে যায়, এটা পরের টার্মটার সাথেও কিন্তু 2 গুণ হবে। সো 2 কস বেটা সাইন গামা, নিচে সাইন বেটা থাকলো, ওই পাশেও সিমিলারলি সাইন আলফা কস গামা প্লাস কস আলফা সাইন গামা বাই সাইন আলফা। এখন দেখো দুই পাশে এখানে এই দুইটা টার্মকে সাইন বেটা দিয়ে ভাগ করব, এখানেও এই দুইটা টার্মকে সাইন আলফা দিয়ে ভাগ করব। সো ভাগ করে দিলে কি পাই? সো ভাগ করে দিলে সাইন বেটা চলে যাবে, এখানে শুধু কস গামা থাকবে, তাহলে 2 কস গামা। এই টার্মের জন্য কস বেটা বাই সাইন বেটা হবে কট বেটা, তাহলে 2 কট বেটা সাইন গামা। এখানে সাইন আলফা চলে যাবে, শুধু কস গামা থাকবে, আর কস আলফা বাই সাইন আলফা কট আলফা সাইন গামাটা থাকলো। এখন দেখো এখানে হচ্ছে কজ আছে, এখানে সাইন আছে, কটও আছে, কজ সাইন কট সবগুলো টার্মই আছে, কিন্তু আমার প্রমাণে বলছে যে কট আলফা মাইনাস 2 কট বেটা ইকুয়াল কট গামা। সো পুরাটাই কিন্তু কটে আছে, সো পুরাটাই যেহেতু কটে নেওয়ার জন্য কি করতে হবে? এখানে কস গামাকে সাইন গামা দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটাকেও সাইন গামা দিয়ে ভাগ হবে, সাইন গামা চলে যাবে, শুধু কট থাকবে, এখানেও একটা কট গামা আসবে, আর এখানেও দেখো কট আলফা আছে, সাইন গামা চলে যাবে। সো লিখতে পারি, সো এখন দেখো উভয় পক্ষকে সাইন গামা দিয়ে ভাগ করে দেওয়াতে সব কটে চলে আসলো, তাহলে এই 2 কট গামা এখানে আছে কট গামা, সো বিয়োগ করে দিলে, যদি বিয়োগ করে দিই তাহলে শুধু একটা কট গামা থাকবে এই পাশে, আর এখানে 2 কট বেটা, এখানে কট আলফা। তো পক্ষান্তর করে দেখো কট আলফা মাইনাস 2 কট বেটা ইকুয়াল কট গামা, এটা চলে আসবে। সো কট গামা একটা বিয়োগ হয়ে গেল, একটা কট গামা থাকলো, আর এই পাশে কট আলফা ছিল, এই 2 কট বেটাটাকে এই পাশে নিয়ে গেলাম, তাহলে কট আলফা মাইনাস 2 কট বেটা ইকুয়াল কট গামা।
তো আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখালাম। এর পরের ভিডিওগুলোতে ইনশাল্লাহ এই চ্যাপ্টার থেকে আরও কিছু ম্যাথ দেখাবো। আর আমার ভিডিওর ব্যাপারে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ধন্যবাদ।